হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিজিক্স ইউনিভার্স। আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় স্থির তড়িৎ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের সিকিউ সলভ করব। তো আজকে মূলত আমরা কয়েকটা টাইপ সিলেকশন করছি, যে টাইপগুলো আমরা আজকের এই ক্লাসটাতে কভার করব। দেখো এখানে একটা কোশ্চেন, একটা উদ্দীপক ধরতে পারো যে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে চারটা কোশ্চেন দেওয়া আছে। তো আমরা এমন ভাবে তোমাদেরকে পড়িয়ে দিব যে প্রতিটা টাইপ কভার করে দিব, যে টাইপগুলো করলে তুমি নিজের মতো করে টেস্ট পেপার সলভ করতে পারবা বা তোমার গাইডের কোশ্চেনগুলো সলভ করতে পারবা। তো মেইনলি আমাদের এই সলভিং সিরিজের আজকের যে অধ্যায়টা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িতের উপর এখানে আজকে একটা ক্লাস নিচ্ছি, এরপরেও কয়েকটা ক্লাস থাকবে। তো আমি তোমাদেরকে সবকিছু একটা প্লেলিস্ট আকারে দিয়ে দিব। তো সেই প্লেলিস্টেই তোমার স্থির তড়িতে সিকিউ এর জন্য যত প্রিপারেশন আছে গ এবং ঘ এর জন্য, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য যত আর কি প্রিপারেশন দরকার আছে, যত টাইপ দরকার আছে, সেগুলো কিন্তু কভার করে দিব। দেন তুমি এগুলো করার পর নিজে প্র্যাকটিস করবো বিভিন্ন ধরনের কোশ্চেন, দেখবো তুমি নিজেই পারতেছো। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে কি যে Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব কত। তো শুরুতে আমরা উদ্দীপকটা দেখে নিব, যে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে কি আছে। দেখো এখানে বলছে যে এটা একটা চার্জ, এই চার্জের নাম হচ্ছে Q1, অর্থাৎ 100 কুলম্বের একটা চার্জ যার নাম Q1। আর Q2 একটা চার্জ আছে, মানে চার্জ আছে যার চার্জ হচ্ছে একটা আধান আছে যার চার্জ হচ্ছে কি -80 কুলম। তো এখানে মূলত দুইটা চার্জ দেওয়া আছে বা দুইটা আধান দেওয়া আছে, যাদের হচ্ছে যে চার্জের মান এখানে দেওয়া আছে যে একটা 100 কুলম, একটা হচ্ছে -80 কুলম। আর দেখো মাঝখানে কি আছে, যে এদের মধ্যে যে আকর্ষণ বল আছে। এখন আকর্ষণ বল না বিকর্ষণ বল, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, আমরা জানি যে প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে আকর্ষণ বল আছে, আকর্ষণ বলের মানও দেওয়া আছে যে F ইজ ইকুয়াল টু 4.5 ইন্টু 10⁻12 নিউটন। তাহলে দুইটা চার্জ আছে, তাদের একটার মান 100 কুলম আর একটার মান -80 কুলম। এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল তার মান হচ্ছে 4.5 ইন্টু 10⁻12 নিউটন। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, তাহলে আমরা এখন সলভ করবো ফার্স্ট কোশ্চেনটাতে। ফার্স্ট কোশ্চেনে বলছে যে Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। বলছে যে এই চার্জ এবং এই চার্জের মধ্যবর্তী কি ডিস্টেন্সটা আছে সেটা বের করতে বলছে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে আমাদের ডিস্টেন্সটা আছে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে আমরা সেই ডিস্টেন্সটাকে যদি আমরা ডি ধরলাম, তাহলে আমরা এটা এখন বের করব। তাহলে আমরা এখানে সলভ করতে পারি, যে চলো আমরা এখানে সলভ করি। তো আমাদের প্রথম কোশ্চেনের সলভ। তোমাদের আগেও বলে নিয়েছি যে জাস্ট এই কোশ্চেনগুলো, এই টাইপগুলো কভার করলে তোমার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে কোশ্চেন সলভিং এর জন্য যতটুকু দরকার, দেন তুমি তোমার টেস্ট পেপার বলো বা যে কোনো গাইড থেকে সিকিউ সলভ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদেরকে এখানে ইনফরমেশন গুলো কি কি দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে যে একটা চার্জের মান Q1 এর মান দেওয়া আছে, Q1 সমান 100 কুলম, Q2 সমান -80 কুলম, আর F এর মান দেওয়া আছে এখানে, F সমান হচ্ছে 4.5 ইন্টু 10⁻12 নিউটন। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে ডি এর মান। সবাই একটা সূত্র জানো যে দুইটা চার্জের মাঝখানে যে আকর্ষণ বল থাকে সেই বলের মান নির্ণয় করার জন্য কুলম্বের একটা সূত্র আছে, যে F ইজ ইকুয়াল টু কিউ কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাকে আরেকভাবে লেখা যায় যে F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে লিখি যে সূত্রটা কি হবে, আমরা এখানে লিখি, হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা হবে যে F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে দেখো ডি আছে, তাহলে আমরা এই আর এর জায়গায় ডি দিব, কারণ ডিস্টেন্সটা আমরা যা ধরে নিয়েছি সেটাই তো এখানে দিতে হবে। তাহলে দেখো আমাদের Q1 এর মান কি আছে। এখন একটা কথা হচ্ছে যে F এর মান আমরা জানি, দেখো এখানে কার কার মান জানি, প্রশ্নটা কিরকম হবে তোমরা সলভ করবে কিভাবে। দেখো এখানে আমরা F এর মান জানি, এখানে আমরা কে এর মান জানি, কারণ কে একটা ধ্রুবক, আর ধ্রুবকের মান কি 1/4 পাই এপসাইলন নট, এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। তাহলে এটার মান কিন্তু আমরা জানি যে কি কে এর মান, কে একটা ধ্রুবক, আর এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁻9। তাহলে এইটা তো তুমি জানতেইছো, এটা সমস্যা নাই। এটার একক আছে একটা নিউটন, নিউটন এটা হবে কি মিটার স্কোয়ার, তারপরে কুলম পার কুলম স্কোয়ার, এটা তুমি জানো। হ্যাঁ, তো এইটা নিয়ে প্যারা খাচ্ছি না আমরা, আমরা সব জানি। আমরা বের করব আর এর মান, বা এখানে আর বলতে ডি বুঝাইছে, তাহলে আমরা আর এর জায়গায় এখানে ডি দিয়ে দিই, কারণ যেহেতু ডিস্টেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। তাহলে আমাদের সূত্র দাঁড়াইলো কি, এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার।
ওকে, ক্লিয়ার। তাহলে দেখো আমরা বের করব ডি এর মান, আমরা সব দেওয়া আছে আমাদের কোশ্চেনে, এখন আমরা জাস্ট ডি এর মানটা বের করব। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশনটা দেখি, দেখো ডি কে আমরা উপরে নিয়ে আসবো, তাহলে ডি স্কোয়ার হয়ে যাবে, আর এফ কে আমরা যদি নিচে আনি তাহলে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু, আর নিচে আসবে এফ। আমরা ডি কে নিয়ে গেছি, ডি স্কোয়ার কে নিয়ে গেছি এই পাশে, বাকি জাস্ট এফ কে নিয়ে আসছি নিচে। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই, মান বসানোর আগে আমরা আরেকটা লাইন লিখবো, সেটা হচ্ছে ডি ইজ ইকাল টু, এখানে স্কোয়ার এই পাশে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই এফ। আর যদি আমরা এখানে মান বসাই, কে এর মান কি জানি আমরা, 9 গুণন, হ্যাঁ 10⁻৯। আর আমরা কিউ ওয়ান এর মান কত দেখছি, কিউ ওয়ান এর মান দেখছি হচ্ছে 100 কুলম্ব, 100। আর কিউ টু এর মান -80। কিন্তু এই ক্ষেত্রে মাইনাসটা কিন্তু চার্জের প্রকৃতি বুঝাইছে, এটা দিয়ে এখানে ঋণাত্মক যে এটা বোঝায় নাই, বোঝাচ্ছে চার্জটা কি পজিটিভ না নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দিব কি, এখানে দিব হচ্ছে আমরা জাস্ট 80। আর মাঝখানে আমাদের বল কতটুকু কাজ করতেছিল, এই যে লিখে রাখছি যে 4.5 × 10⁻12 নিউটন। তাহলে 4.5 × 10⁻12 নিউটন। আচ্ছা, এককগুলো লেখা রাখবে না, ডি এর মান কিসে বের হবে, মিটারে বের হবে, যেহেতু এখানে মিটারে আমরা হিসাবগুলো করতেছি, তাহলে একটা মিটারের মান বের হবে একক। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তো আমার আগে ক্যালকুলেশন করার ট্রাই করতে পারো। আমি ক্যালকুলেশনটা করে দেখি যে কি মান আসে। √9 × 10⁻9 দেন হচ্ছে গুণন, তোমরা তো অনেক ফাস্ট ক্যালকুলেট করতে পারো, করে ফেলো আমার আগেই, 4.5 × 10⁻12। তো এই হচ্ছে কথা, এইখানে ক্যালকুলেট করলে হয়ে যায় 4। দেখো এখানে কিন্তু 4 চলে আসছে, তো 4 হবে আমাদের আনসার। তো এইখানে আমরা 4 পেয়ে গেছি, আনসার আমাদের 4 মিটার। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে যে কিউ ওয়ান এবং কিউ টু এর মধ্যবর্তী দূরত্ব। কিভাবে করছি আবার একবার রিকল করে দিচ্ছি। আমাদের দেওয়া আছে দুইটা চার্জের মান, মধ্যবর্তী বলের মান দেওয়া আছে, তারপর আমাদের বলছে যে এদের মধ্যবর্তী দূরত্ব কত। আমরা এফ ইজ ইকুয়াল টু কুলম্বের সূত্র জানি যে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। তাহলে আমরা ডি এর মান বের করবো, ডি এর মান বের করে ইকুয়েশন লিখে জাস্ট আমরা ডিকে এই পাশে রেখে বাকি ইকুয়েশন সবকিছু এই পাশে নিয়ে যে আমরা এখানে যে ভ্যালুগুলো ছিল আমাদের সেই ভ্যালুগুলো বসায় দিয়ে জাস্ট ক্যালকুলেট করছি, ইজিলি আমাদের মান চলে আসছে। তাহলে কিন্তু আমাদের 1 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব, আমরা বেশি দেরি করব না, কারণ আমাদের কম টাইমে অনেক বেশি কিছু করতে হবে। তাহলে আমাদের এখানে ডি এর মানটা আমরা এখানে পেলাম, এটা লিখে রাখতে পারি এখানে, যদি পরে কাজে লাগে আর কি। ডি সমান 4 মিটার, যাই হোক লিখে রাখলাম। দেন আমরা এখন আমাদের সেকেন্ড কোশ্চেনটা দেখবো, দেন আমরা এটা সলভ করব। দেখো আমি তোমাদেরকে এভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করিয়ে দিচ্ছি, এরপর তোমাকে এখানে যে কোনো মান দিয়ে বলুক বা যে কোনো ভাবে বলুক, ধরো তোমাকে ডি দিয়ে দিছে, এফ বের করতে বললো, বের করতে পারবা না, জাস্ট একটা সূত্র বসাই দিবা। এরকম ভাবে ধরো যে ডি দিছে এফ দিছে, এই ক্ষেত্রে তোমাকে একটা চার্জের মান দেয় নাই, বের করতে বলছে, জাস্ট একটা সূত্র দিয়ে তো বের করতে পারবা, নিজে প্র্যাকটিস করবা। ওকে, তাহলে এখন আমরা 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 2 নাম্বার কোশ্চেনটা কি আছে একটু পড়ো তুমি, আমি দেখাই দিচ্ছি। দেখো 2 নাম্বার কোশ্চেনটা বলছে যে বলের মান কুলম্ব ধ্রুবকের সমান হলে, এই যে বল এফ বলের মান কুলম্ব ধ্রুবকের সমান হলে এবং আর এর মান 10 মিটার হলে, আমাদের এটা লাগবে না, এখন আমাদেরকে বলে দিছে যে আর এর মান 10 মিটার হলে কিউ ওয়ান চার্জের কি পরিবর্তন হবে। আবার কোশ্চেনটা পড়ো যে বলের মান কুলম্ব ধ্রুবকের সমান, কুলম্ব ধ্রুবক কে, এই যে কে কুলম্ব ধ্রুবক, 9 × 10⁻9, এই হচ্ছে কুলম্ব ধ্রুবক। তাহলে বলের মান কুলম্ব ধ্রুবকের মানের সমান হলে, তার মানে কি বলছে দেখো, এখান থেকে একটা জিনিস আমরা পাই, সেটা কি, বলের মান, এটা কিন্তু আমাদের ডান, হ্যাঁ। তো বলের মান কুলম্ব ধ্রুবকের সমান হলে, তাহলে বলের মান কি, বল ইজ ইকুয়াল টু এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে কি কে, এফ ইজ ইকুয়াল টু হবে কে, কারণ বলের মান কুলম্ব ধ্রুবকের মানের সমান, আমাদের কোশ্চেনেই বলে দিছে। তাহলে দেখো বলছে যে আর ইজ ইকুয়াল টু 10 মিটার, আর সমান 10 মিটার, আর সমান 10 মিটার, এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলছে। ওকে, আমাদের আর সমান 10 মিটার কোশ্চেনে বলছে। তাহলে এটা যদি বলে থাকে, দেখো এরপরে বলছে যে তাহলে আমাদের কিউ টু এর কি পরিবর্তন হবে, মানে কিউ টু চার্জের কি পরিবর্তন হবে। এখন আমাদের কিউ ওয়ান আছে, সবকিছুই ঠিক আছে, তাহলে কিউ টু এর কি রকম পরিবর্তনটা হবে আমরা এখান থেকে এখন বের করতে পারবো। দেখো আমাদের এফ ইজ ইকুয়াল টু কে দিয়ে দিছে, আর ডিস্টেন্স দিয়ে দিছে, তাহলে এখন আমরা সূত্র ইউজ করব, আগে যে সূত্র ইউজ করছিলাম আমরা সেম সূত্র ইউজ করব।
তো চলো আমরা সেটা যদি অ্যাপ্লাই করি এখানে, যে কি সূত্র দিয়েছিলাম আমরা, এফ সমান কে ইন্টু উপরে Q1 Q2 বাই কি আর স্কোয়ার। এই ক্ষেত্রে এফ ইজিক্যাল টু কে বলেই দিছে। তাহলে দুইটা আমরা যদি এইভাবে লিখি যে এই Q1, তাহলে এফ কে, এই কে কে এফ এর নিচে নিয়ে আসলাম, তাহলে এফ বাই কে ইজিক্যাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে দুইটা কাটাকাটি হয়ে 1 হয়ে গেল, কারণ দুইটা সমান মান। তাহলে 1 ইজিক্যাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখন কি বের করতে বলছে? বের করতে বলছে যে Q2 এর কি পরিবর্তন হবে। Q2 কে আমরা এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব। Q2 কে এক পাশে রাখলে আর যাবে উপরে, Q1 যাবে নিচে। তাহলে Q2 সমান লেখা যায়, উপরে যাবে আর স্কোয়ার, নিচে হবে Q1। তাহলে আর স্কোয়ার বাই Q1। এখন মান বসাবা, অ্যান্সার পাবা। আর কত? 10। তাহলে 10 কে স্কোয়ার করো, 10 কে স্কোয়ার করলা, আর হচ্ছে Q1 এর মান কত? 100। Q1 এর মান 100। তাহলে 10 কে স্কোয়ার করলে 100, Q1 এর মান 100, অ্যান্সার হবে 1। তাহলে অ্যান্সার হবে 1 কুলম। তাহলে আমাদের আগে কিউ এর মান কি ছিল? আগে কিউ এর মান ছিল -80, Q2 এর মান ছিল -80 ছিল Q2 এর মান। আর আমরা বের করলাম অ্যান্সার কত? যে 1 এর মান 1, কিন্তু এখান থেকে আমরা বের করছি Q2 এর মান। তাহলে Q2 এর মান এই ক্ষেত্রে হবে 1। তাহলে এখানে যদি 1 হয়ে যায়, তাহলে বের করতে বলছে কি যে কি পরিবর্তনটুকু হবে। তাহলে কি পরিবর্তন হবে বলো? এখানে কি পরিবর্তন হবে? আমরা যদি এখানে দেখি যে দেখো, এই ক্ষেত্রে কিন্তু যে মাইনাস দিয়ে নেগেটিভ প্রকাশ করছে, অবশ্যই এটা নেগেটিভ থাকবে। এই 1 যে এখানে আছে, এটা কিন্তু চার্জের ভ্যালুটাকে ডিফাইন করতেছে। এখানে দিক কিন্তু কিছু বলা নাই, এখানে জাস্ট একটা ভ্যালু, যে -1 একটা ভ্যালুকে ডিফাইন করতেছে যে এখানে কি হবে। তাহলে পরিবর্তন কি হবে? দেখো পরিবর্তন কি হবে, যে আগে ছিল কত আর এখন হইলো কত। তাহলে পরিবর্তন যদি আমরা দেখি, এখানে দেখি, দেখো আমাদের আগের চার্জটা ছিল যে -80 ছিল, এখন হয়ে গেল কত? 1। তাহলে এর মধ্যেকার ডিফারেন্সটা কতটুকু? এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি লিখি যে চার্জের পরিবর্তন, সুতরাং Q2 চার্জের পরিবর্তন, এটাকে আমরা লিখতে পারি, এখানে ডেল কিউ লেখা যায় না, লিখলাম না। আচ্ছা, কিউটা হচ্ছে পরিবর্তন ইজ ইকুয়াল টু, দেখো এখন আমাদের আদি চার্জ কত ছিল? আদি চার্জ ছিল -80, এখন চার্জ হয়ে গেছে জাস্ট +1। কেন +1? তুমি দেখো, কারণ এই ক্ষেত্রে আমাদের কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। তো এখন কি করা লাগবে, যে আমাদের এখনকার চার্জ আছে 1, আর এটা থেকে বিয়োগ করতে হবে আগে কত ছিল। তাহলে বিয়োগ করব, আগে কত ছিল? -80 ছিল। হ্যাঁ, -80 ছিল। তাহলে এখনকার চার্জ হচ্ছে 1, আর আগে ছিল -80। তাহলে দুটার পার্থক্য করলে এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 1 + 80 আর হবে 81। তাহলে এই হচ্ছে আমাদের চার্জের পরিবর্তন। অর্থাৎ একটা চার্জ ছিল -80 কুলম। এই কোশ্চেন 2 তে যা দেওয়া ছিল এগুলো করার পর আমরা পরিবর্তন পাইছি যে চার্জটা হয়ে গেছে 1, +1। তাহলে চার্জ যখন +1 হয়ে গেছে, আমি একটু মিস্টেক করছিলাম, যে বলছিলাম যে 1 পজিটিভ নেগেটিভ বোঝাচ্ছে না, না এটা না। এখানে ক্যালকুলেশন করার পর প্লাস বা মাইনাস আকারে আসবে, সেটাকেই আমাদের চার্জের কোন পজিটিভ না নেগেটিভ সেটা ডিফাইন করবে। তো এই ক্ষেত্রে এটা পজিটিভ চার্জই ছিল, আর এই ক্ষেত্রে মাইনাস চার্জ ছিল। দুইটা ডিফারেন্স হচ্ছে 1 -18, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 1 + 80, তাহলে 1 + 80 = 81, 81 কুলম। তাহলে 81 কুলম, এই হচ্ছে আমাদের চার্জের ডিফারেন্স। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনটা কিন্তু ডান হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন বুঝতে পারছো? তো আমাদের এইভাবে সেকেন্ড কোশ্চেনটাও ডান হয়ে গেল। দেন যদি আমরা আসি আমাদের থার্ড কোশ্চেনে আসার আগে আমরা একটা মুছায় নিব, এটা মুছায় নেই। তো আবার বলতেছি, আমি এগুলো করে দেওয়ার পর এই সেম টাইপের যে কোশ্চেনগুলো তোমার টেস্ট পেপার বলো কিংবা গাইড বলো, সেখান থেকে কিন্তু তোমাকে সলভ করতে হবে। আমি করাই দিচ্ছি, তুমি এটা করে এক্সাম দিতে গেলে হয়তো 2-1টা পারবা, বাট 100% এফিসিয়েন্ট ভাবে অ্যান্সার করে আসতে পারবা না। নিজের প্র্যাকটিসও করা লাগবে এই ক্ষেত্রে। তাহলে এখন আমরা
থার্ড কোশ্চেনটা সলভ করব। আমাদের থার্ড কোশ্চেনে কি বলছে, আমরা কোশ্চেনটা পড়বো, দেন হচ্ছে আমরা সলভ করে ফেলবো। বলছে যে আচ্ছা আমাদের এই কোশ্চেন করার জন্য এটা লাগবে না, এখানে অন্য চার্জের কথা বলছে, এটা মিশিয়ে দিলাম। দেখো আমাদের বলছে কি, দেখো বলছে কি, কোশ্চেনটা পড়ছো তুমি, নিজে একবার পড়ো। দেখো বলছে কি যে Q1 ইজ ইকুয়াল টু +1 কুলম, Q2 ইজ ইকুয়াল টু -2 কুলম চার্জ হলে, মানে Q1 একটা চার্জ যার মান +1 কুলম, Q2 একটা চার্জ যার মান -2 কুলম। পরবর্তীতে Q1 এর আধান +1 বৃদ্ধি করলে, অর্থাৎ Q1 কে যদি 1 কুলম্বের জায়গায় 2 কুলম করে ফেলা হয়, তাহলে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য পরিবর্তন চিত্র সহ ব্যাখ্যা করো। এক্ষেত্রে তড়িৎ বলরেখার কি পরিবর্তনটা হবে সেটা বলছে। তোমাদের ফার্স্টে কি বলছে যে Q1 থাকবে 1 কুলম +1 কুলম, Q2 থাকবে -2 কুলম। পরবর্তীতে Q1 কে 1 কুলম বৃদ্ধি করব, মানে Q1 কে আমরা 1 কুলম থেকে 2 কুলম করে ফেলবো। দেন আমাদের তড়িৎ বলরেখার কি পরিবর্তনটা হবে সেটা কিন্তু আমাদের বের করতে বলছে। আচ্ছা দেখি ক্লাসটা ঠিকভাবে রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ ঠিকভাবে রেকর্ড হচ্ছে। তো দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা বলরেখার বিষয়টা তোমাদের ক্লিয়ার, আরেকবার আমি একটু বলে দিচ্ছি। ধরো যে এটা একটা পজিটিভ চার্জ, তাহলে এটা একটা পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জের বলরেখা কোন দিক দিয়ে বের হয়, পজিটিভ চার্জের বলরেখা হচ্ছে বহির্গামী, অর্থাৎ বাইরের দিকে কিন্তু বের হবে পজিটিভ চার্জের বলরেখাগুলো। তাহলে বলরেখা কি বিস্তারিত আমরা বিস্তারিত ক্লাসে পড়বো, আজকে সলভ করতেছি, সলভই করতেছি আমরা। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো চার্জের মুখী হয়, মানে চার্জমুখী বা তার তার দিকে চার্জের দিকে হয়। তাহলে চার্জ থেকে বেরিয়ে যায় পজিটিভের ক্ষেত্রে, আর চার্জ থেকে চার্জের ভিতরে ঢুকে হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এখন আমাদের কথা হয়েছে যে Q1 ইজ ইকুয়াল টু +1 কুলম। তো +1 কুলম আর -2 কুলম্বের ক্ষেত্রে কি হবে বলো রেখাটা দেখো। দেখো একটা চার্জ +1 কুলম্বের একটা চার্জ, যখন চার্জের মান কম তার বলরেখাও কম, এটা তো বুঝো। একটা চার্জের মান কম সেক্ষেত্রে বলরেখাও কম, একটা চার্জের আকর্ষণ করার ক্ষমতাও কম, তার বলরেখার সংখ্যাগুলোও কম। মানে একক আয়তনে, ধরো যে কি দিয়ে বোঝাই, ধরো যে একটা গোল বল কিছু একটা আছে, এখান দিয়ে বলরেখাগুলো বের হচ্ছে। যদি চার্জ বেশি থাকে বেশি পরিমাণে বলরেখা বের হবে, অর্থাৎ একক ক্ষেত্রফল দিয়ে বেশি পরিমাণ চার্জ বের হবে। তাহলে ধরো যে Q1 এর ক্ষেত্রে যে পরিমাণ বলরেখা সৃষ্টি করবে, Q2 এর ক্ষেত্রে তার সেম বলরেখা সৃষ্টি করবে না, কারণ Q2 বেশি চার্জ, বড় চার্জ, এটা 1 কুলম এটা 2 কুলম। তাহলে Q2 এর ক্ষেত্রে বেশি পরিমাণ বলরেখা সৃষ্টি হবে। তাহলে দুইটা চার্জকে তুমি পাশাপাশি রাখো, এই ক্ষেত্রে যদি এখানে তুমি প্লাস চার্জটাকে রাখো, যে +1 কুলমকে যদি এখানে রাখো, আর এই ক্ষেত্রে যদি তুমি হচ্ছে যে -2 কুলমকে এখানে রাখো, হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এই যে আমাদের পজিটিভের বলরেখাগুলো বাইরের দিকে যাবে, বাইরের দিকে বের হতে থাকবে। আর এগুলো কি হবে যে এই ক্ষেত্রে কিছু বলরেখা আছে এই দিকে যে পুরো বেঁকে একদম এটার দিকে চলে যাবে। তো এরকম কিছু একটা হবে, এরকম হবে, এরকম এরকম করে বলরেখাগুলো কিন্তু কানেক্টেড হতে থাকবে। কিন্তু একটা কথা আছে যে এই ক্ষেত্রে দেখো আমাদের চার্জটা ছোট আর বলরেখার সংখ্যা কম, কিন্তু যখন চার্জটা অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু বলরেখাগুলো আরো বেশি পরিমাণে দিকে যাবে। ধরো যে প্রায় সবগুলো বলরেখাই এদিক দিয়ে মানে হয়ে গেল, কিন্তু ওর কি বলরেখা আরো আছে না, তাহলে ওর কিন্তু আরো বলরেখা এখানে আছে, তাহলে সেই ক্ষেত্রে ওর বলরেখাগুলো আরো থাকবে। বাট কিন্তু আমাদের পজিটিভ যে 1 চার্জ ছিল সেখান থেকে কিন্তু কোনো কিছুকে খুঁজে পাইলো না যেখানে সে বলরেখাটা কানেক্ট করবে, কারণ ওর তো ছিলই এতগুলা, কিন্তু ও তো ডাবল চার্জ, ওর তো অনেক বেশি পরিমাণ বলরেখা আছে। তো বুঝতে পারছো যে নেগেটিভ চার্জের বলরেখাগুলো ভিতরের দিকে হবে, কিন্তু এটা +1 কুলম হওয়াতে এখানে বলরেখার সংখ্যা কম, আর এটা -2 মানে 2 কুলম হওয়াতে এখানে বলরেখার সংখ্যা বেশি। যেহেতু এখানে কম, তাহলে যে বলরেখাগুলো কানেক্ট হবে সেগুলো এত বেশি হবে না, আর এখানে অনেকগুলো বলরেখা খালি থাকবে। কারণ কি, ও তো ওর অভাবটা পূরণ করতে পারে নাই, মানে ও চাচ্ছে বেশি পরিমাণ কানেক্ট হোক, বাট ওর আসেই হচ্ছে কম, তাহলে যা আছে সেগুলো কানেক্ট হয়েছে, বাকিগুলো খালি আছে। এখন বলতে পারো যে এই তিনটাও তো খালি আছে, বা এইদিকে যা আছে সেগুলোও খালি আছে, সব কি আর কানেক্ট হবে না। তো বলরেখাগুলো কিছুটা এইদিকে যাবে, যেগুলো সম্ভব সেগুলো এটাকে কানেক্ট করবে। দেন এত কিছু জানা লাগবে না, তো এইটুকু দেখলাম। দেন বলছে যে যখন Q1 এর সাথে আমরা 1 কুলম বৃদ্ধি করব, তাহলে Q1 এর সাথে যখন আমরা 1 কুলম বৃদ্ধি করব, তাহলে এটা হয়ে যাবে কি +2 কুলম, আর এটা হবে -2 কুলম।
তাহলে +2 কুলম্ব আর -2 কুলম্ব। এই ক্ষেত্রে বলরেখা কি হবে বলো? এই ক্ষেত্রে বলরেখাগুলো মোটামুটি দুইটাকেই কভার করে ফেলবে, বলরেখাগুলো মোটামুটি দুইটাকেই কভার করে নিবে অনেকগুলাই। আর বাকি কিছু তো থাকবেই যেগুলো হচ্ছে বাইরের দিক থেকে আসবে এদিকে, বাট এটার সাথে কানেক্ট করবে না, এরকম কিছু থাকবেই। বাট দুইটার ক্ষেত্রে সেম থাকবে এই ক্ষেত্রে, কারণ দুইটার চার্জের প্রকৃতি তো সেম। প্রকৃতি কি বলতেছি, প্রকৃতি সেম না, চার্জের হচ্ছে মান সেম। এটা +2, এটা -2, বাট দুইটাই তো 2 কুলম্ব, দুইটার শক্তি তো প্রায় সেম জিনিসই। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হইলো, একটা বলরেখা হাফ, বলরেখাগুলো কিন্তু আমরা কানেক্টই করতে পারলাম না। কেন পারলাম না? কারণ এটা দেখো এই ক্ষেত্রে এটা +1 ছিল, সেজন্য এরকম হইলো। যখন এটা 1 কুলম্ব বেড়ে 2 কুলম্ব হয়ে গেল, তখন কিন্তু আমরা এরকম পাচ্ছি। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ডিফারেন্সটা, যে বলছে যে বৈশিষ্ট্যের কি পরিমাণ পরিবর্তন হবে, চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্র দেখাই দিলাম, ব্যাখ্যাও বলে দিলাম যে যখন চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে তখন একক আয়তনে বলরেখার সংখ্যা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তো এইগুলোই তুমি যদি বর্ণনা করে লিখো আর কোশ্চেন ব্যাংক সলভ করলে সেখানে সলিউশন গুলো পেয়ে যাবা। আর কিছু আমরা না বলি এটাতে, এটা কিন্তু সলভ হয়ে গেছে, মেইন কথা বোঝাই দিয়েছি। মেইনলি বলবা যে একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা চার্জের উপর নির্ভর করে, চার্জ যত বড় বলরেখার সংখ্যা তত বেশি হয়। তো এই হচ্ছে কথাবার্তা। তো আমাদের সেকেন্ড কোশ্চেনে কিন্তু ডান, থার্ড কোশ্চেনও ডান হয়ে গেল। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ফোর্থ কোশ্চেনে কি বলছে। দেখো তুমি কোশ্চেনগুলো পড়তে থাকো, আমি মুশাই এখানে ফোর্থ কোশ্চেনটা পড়ো। আই হোপ ক্লাসটা আমরা 40 মিনিটসের মধ্যে কভার করতে পারবো। দেখি কত মিনিট হইলো, 20 মিনিট হয়েছে। আর আচ্ছা 30 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো আমরা এখন 4 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 4 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব। 4 নাম্বার সলভ কোশ্চেনটা পড়ো। কি বলছে যে Q1 Q2 এর সংযোগ সরলরেখা কোন অবস্থানে একক চার্জ স্থাপন করলে উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে। তুমি তড়িৎ তীব্রতা, একটা কথা আছে এখানে দেখো, তড়িৎ তীব্রতা এটা বুঝো। তড়িৎ তীব্রতা কি? তড়িৎ তীব্রতা এটা না বুঝলে তো হবে না, যে যদিও এটা একটা সলভিং ক্লাস, বলা ঠিক হচ্ছে না, তাও আমি একবার বলে দিচ্ছি। তড়িৎ তীব্রতা এই জিনিসটা কি? ওই যে কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা টেস্ট চার্জ বা একটা সিঙ্গেল চার্জ আনার পর সেই চার্জের উপর যে ওই তড়িৎ ক্ষেত্রের যে চার্জ আছে সে যে একটা আলাদা একটা বল অনুভব করে, তাকে তড়িৎ তীব্রতা বলে, মানে একক চার্জের জন্য যে বল অনুভব করে। তো এই কথাগুলাই। তো তড়িৎ তীব্রতার ক্ষেত্রে একটা সূত্র আছে, এটা কি জানো না? একটা সূত্র আছে যে E = Q/r², K × Q/r²। তড়িৎ তীব্রতার ক্ষেত্রে, তড়িৎ তীব্রতার ক্ষেত্রে একটা সূত্র আছে, কি আছে যে তড়িৎ তীব্রতাকে বা তড়িৎ, এটাকে কিন্তু তড়িৎ প্রাবল্যও বলে। তো তড়িৎ প্রাবল্যকে বলা যায় যে K × Q/r², Q/r²। তো এই সূত্র দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তাহলে এটা সম্পর্কে আর বিস্তারিত না যায়, আমরা বিস্তারিত হচ্ছে বেসিক ক্লাসে পড়বো, সেই ক্লাসটা করে নিবা তোমরা, তাই হবে। তাহলে দেখো বলছে যে Q1 এবং Q2 এর সংযোগ সরলরেখাকে, মানে সংযোগ সরলরেখার কোন অবস্থানে, মানে এই দুইটাকে যে কানেক্ট করছে যে সংযোগ সরলরেখা, সেই সরলরেখার কোন অবস্থানে যদি আমরা একক চার্জ আনি তাহলে উভয় সমান তীব্রতা, মানে উভয়ের তীব্রতা সমান হবে। তাহলে দেখো আমরা এখানে চিত্র আঁকলে তুমি জিনিসটা ক্লিয়ার হবা। আবার আমরা চিত্র আঁকবো নাকি এখানে দেখাই দিব? এখানে দেখাই দিই। দেখো এই ক্ষেত্রে এই চার্জের মান কত? দেখো 100 কুলম্ব, 100 কুলম্ব, 100 কুলম্ব। এই চার্জের মান 80 কুলম্ব, 80 কুলম্ব। ধরো একটা একক চার্জ আমরা এমন জায়গায় বসাবো যেখানে বসালে এই 100 কুলম্ব ওকে যে পরিমাণ আকর্ষণ করবে, 80 কুলম্ব তাকেও সেই পরিমাণ আকর্ষণ করবে বা সেই পরিমাণ বল অনুভব করবে, বা তীব্রতাটা সেম হবে। এখন কই বসাবো বলো তো? আমি যদি এখানে বসাই চার্জটাকে, এই চার্জ কি করবে? পজিটিভ চার্জ। আমাদেরকে তো টেস্ট চার্জ হিসাবে পজিটিভ একক চার্জকে আমরা পজিটিভ চার্জকেই বসাতে হবে, যে +1 চার্জকে। এখন পজিটিভ চার্জকে যদি আমি এই পাশে বসাই, এ তো অনেক বড় চার্জ, ও কি করবে? ওকে হচ্ছে যে মানে এত পরিমাণে বিকর্ষণ করবে এই পাশে, যে বিকর্ষণের কারণে জিনিসটা এদিকে চলে যাবে। তো এমন একটা সিচুয়েশন, এমন একটা জায়গায় তোমাকে বসাতে হবে যেখানে বসালে হচ্ছে যে জিনিসটা একটা অবস্থানে আসবে যেখানে হইতেছে যে ভালো একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি হবে বা সমতা সৃষ্টি হবে। তো দেখো আমরা বসাবো মাঝখানে, বসালে কি হবে? দেখো মাঝখানে বসালে
মানে এখন দেখো, আমি কিন্তু জানি না কই বসাবো, এই ক্ষেত্রে একটা কথা আছে, এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে, আমি কিন্তু জানি না কই বসাবো। এখন আমি একটা জিনিস দিয়ে ট্রাই এন্ড এরর করতে পারি, দেন হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে কই বসাইতে হবে। তো আমার সাধারণ চিন্তা ভাবনা, আমি কি করতাম এই ক্ষেত্রে, আমি কই বসাইতাম বা চিত্রটা কিভাবে আঁকতাম। আমি দেখতাম কি যে এটা 100 কুলম্ব আছে, তার মানে ও বিকর্ষণ করবে, বড় চার্জ বিকর্ষণ করবে, তাহলে ওর কাছাকাছি বসাইলে বিকর্ষণ বেশি করবে। আমি চেষ্টা করব ওর থেকে দূরে বসাইতে, যাতে বিকর্ষণ মানটা কমে। তাহলে যেটা বড় সে কি করবে, বিকর্ষণ করবে, যেহেতু পজিটিভ ওয়ান, তাহলে আমি বসাবো এই পাশে একটা জায়গায় যেখানে ওর বিকর্ষণ দূরত্বটা অনেক বেশি হবে, ও বিকর্ষণটা কম করবে। আর যেহেতু এটা ছোট চার্জ, ওর আকর্ষণ কিন্তু এই বিকর্ষণ থেকে কম হবে, তাহলে ওর কাছাকাছি বসাইতে হবে। বসাইলে তো একটা আকর্ষণ করতে পারবে, দেন এই দুইটা ইকুয়াল হয়ে মানে এখানে একটা সাম্যাবস্থা তৈরি হতে পারে যেখানে তীব্রতাটা সেম হবে। তাহলে আমরা এইখানে বসাবো সেই +1 কুলম্ব চার্জটাকে, টেস্ট চার্জটাকে আমরা এখানে বসাইলাম। হ্যাঁ, তো আমরা এখানে বসাইলাম। আমাদের এই ক্ষেত্রে বলের মানটা এখানে আর লাগতেছে না, আমাদের এটা আর লাগতেছে না, এখানে এটা আর লাগতেছে না। তো দেখো, আমরা একক একটা চার্জ আনছি এই তড়িৎ ক্ষেত্রের বলরেখা মানে সংযোগ সরলরেখার মাঝে, এমন একটা জায়গায় বসাবো যেখানে বসালে দুইটার তীব্রতা সমান হবে। এখন দেখো, এই +1 কুলম্ব চার্জ বা টেস্ট চার্জ যাকে বলবো আমরা, +1 কুলম্ব চার্জের উপর এই 100 কুলম্ব চার্জের একটা তীব্রতা বা প্রাবল্য আছে, আর -80 কুলম্ব চার্জেরও একটা তড়িৎ প্রাবল্য বা তীব্রতা আছে। তো এখন আমরা ডিস্টেন্সটা হিসাব করি। ডিস্টেন্সটা হিসাব করলে দেখো, এই ক্ষেত্রে একটা ডিস্টেন্স আছে না, এই ডিস্টেন্স কত বের করছিলাম আমরা? আচ্ছা দেখে নেই, আমার লেখা আছে এখানে ডিস্টেন্সটা কত ছিল। ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। ডিস্টেন্সটা 10 মিটার, আমাদেরকে 10 মিটার দিয়ে, সরি 10 মিটার কেন হবে, ডিস্টেন্স ছিল 4 মিটার। আমরা এই যে এখানে 1 নাম্বার কোশ্চেন যে আনসার করছিলাম, তো ডিস্টেন্সটা আমরা জানি কি, যেটা 4 মিটার ছিল, এটা 4 মিটার ছিল। তাহলে এইটুকুর দূরত্ব 4 মিটার, এইটুকুর দূরত্ব 4 মিটার, আর এইটুকুর দূরত্বকে আমরা যদি x ধরি, এইটুকুর দূরত্বে যদি আমরা x ধরি, এইটুকু 4, এইটুকু x, তাহলে সম্পূর্ণ দূরত্ব হবে কি x + 4। তাহলে সম্পূর্ণ দূরত্বের কথা চিন্তা করো, এটা তাহলে x + 4, আর এই -80 কুলম্ব থেকে এটার দূরত্ব x। ডান ডান। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে দুইটা চার্জের ক্ষেত্রে তীব্রতা হিসাব করব, দেন দুইটাকে সমান লিখবো। লিখলেই না আমরা হচ্ছে দূরত্বটা বের করতে পারতেছি। তুমি কি বুঝতে পারতেছো? এই 4টা কোশ্চেনের মধ্যে এটা একটু ট্রিকি কোশ্চেন সবগুলোর মধ্যে। তো আবার একটু বলি তোমাকে, যে এখানে 100 কুলম্ব আছে, এখানে -80 কুলম্ব আছে, আমাদেরকে বলছে যে একটা টেস্ট চার্জ আনতে। টেস্ট চার্জ বলতে মূলত এখানে +1 কুলম্বকেই বোঝায়, একক চার্জ। তাহলে +1 কুলম্ব এমন একটা জায়গায় বসাতে হবে যেখানে বসালে তীব্রতা সমান হবে। এখন কই বসাবো জানি না, দূরত্বও জানি না, আমরা এখানে বসাইলাম। কেন বসাইছি? আমি একটা লজিক বললাম যে এটা পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ বলটা আমরা চাবো যে কম যেন হয়, কারণ এক্ষেত্রে আকর্ষণ যে করবে -80 কুলম্ব, এই চার্জটা ছোট এই চার্জ থেকে। তাহলে যদি আমরা এটার কাছাকাছি বসাই, বিকর্ষণ অনেক বেশি হবে, আর এটার কাছাকাছি বসাইলে আকর্ষণটা বেশি হবে। আমরা চাবো যে এটার থেকে একটু দূরে বসাইতে, যাতে বিকর্ষণটা কম হয়, আর এটা যেহেতু ছোট, ওর কাছাকাছি বসাবো যাতে আকর্ষণটা বেশি হয়। দুইটা মিলে এমন একটা অবস্থা হবে যেখানে তীব্রতা সেম হবে। তাহলে এখন যদি আমরা হিসাব করি, আমরা আর কিন্তু পেয়ে গেছি, তাহলে এটা হবে R1। তাহলে R1 কিন্তু আমরা পাইছি, R1 = x + 4, আর এটা হচ্ছে x হচ্ছে R2, R2 = x। তো ঠিকভাবে আগাচ্ছি তো? হ্যাঁ। তাহলে ঠিকভাবে যদি আমরা আগাই, আমরা নেক্সট কি দেখব, যে এখন আমরা E1 বের করব, E2 বের করব। E1 E2 বের করে আমরা হচ্ছে এক্ষেত্রে ঠিকভাবে হচ্ছে তো ক্লাস, দেখো আমরা E1 বের করব, E2 বের করব, দেন হচ্ছে দুটাকে ইকুয়াল লিখব, সমীকরণ সমাধান করব। ডান। তাহলে দেখো, আমরা যদি E1 বের করি, E1 কার জন্য বের করতেছি, আমরা পজিটিভ চার্জ অর্থাৎ Q1 চার্জের জন্য 100 কুলম্বের জন্য আমরা তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বের করতেছি। তাহলে E1 = কে তো ধ্রুবক, দুইটার ক্ষেত্রে সেম, তাহলে Q/R², এক্ষেত্রে Q1/R1²। তাহলে এক্ষেত্রে কে যদি রাখি আমরা এই পাশে,
কে রাখার পর এটা Q1 কত ছিল, Q1 ইজ ইকুয়াল টু 100 কুলম, 100 কুলম বাই আর ছিল হচ্ছে R1 হচ্ছে x প্লাস 4, হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের সমীকরণ 1, এই হচ্ছে আমাদের সমীকরণ 1। এখন আমরা দেখব যে এই Q2 চার্জের জন্য কি পরিমাণ প্রাবল্য হয়। তাহলে Q2 এর জন্য প্রাবল্য হবে E2, আর প্রাবল্য তীব্রতা দুটো সেম, তাহলে তীব্রতা হবে K ইন্টু Q2 বাই R2 স্কয়ার। তাহলে যদি আমরা আবার লিখি যে কেই থাকলো, পরের লাইন এখানে না লিখে লিখতেছি, তাহলে Q2 ইজ ইকুয়াল টু -80 এটাকে থাকবে, আর নিচে হবে কি এক্স স্কয়ার। বুঝতে পারতেছো নাকি, বুঝিতে পারিতেছো তো? তাহলে এই ক্ষেত্রে -80 আসলো আর এখানে এক্স স্কয়ার আসলো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2, সমীকরণ 2। এখন আমরা কি করব, আমরা এখন জানি যে এই দুইটা তীব্রতা সমান বা দুইটা প্রাবল্য সমান, কারণ আমরা এক্স পরিমাণ জায়গায় বসাইছি। আমি জানি না কত পরিমাণ দূরত্বে বসাইছি, কিন্তু এমন একটা দূরত্বেই বসাইছি যেখানে বসানোর পর দুইটার প্রাবল্য সমান হয়েছে। এখন আমরা এক্সটাই বের করব। তাহলে প্রাবল্য সমান বলতে এখানে কি হয়ে গেল দেখো, সুতরাং E1 ইজ ইকুয়াল টু, যেহেতু E1 ইজ ইকুয়াল টু E2, যেহেতু E1 ইজ ইকুয়াল টু E2, তাহলে আমরা এখানে লিখতে পারি যে K ইন্টু, তাহলে K এটার E1 সমান কি K ইন্টু 100 বাই এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু K ইন্টু -80 বাই এক্স স্কোয়ার, এটাই লিখতে পারি। এখন আমি যদি দুই পাশ থেকে কে বাদ দিয়ে দিই, তুমি কি রাগ করবা? তুমি তো রাগ করবা না, কারণ তুমি জানো যে দুই পাশে একই সংখ্যা গুণাকারে থাকলে দুইটাকে কে দিয়ে ভাগ করে দিলেই দুইটা কিন্তু উধাও হয়ে যাচ্ছে এখান থেকে। এখন আমরা জাস্ট ইকুয়েশন সলভ করব। ইকুয়েশন সলভ করলে আমরা এখান থেকে এই জিনিসটা পেয়ে যাব। তো এই জন্য আমরা কি করতে পারি, যে আমরা মানে যেখানে এইগুলো আছে, যে এই এক্স গুলো আছে সেগুলোকে এক পাশে করতে পারি, দেন এইভাবে আমরা এগুলো সলভ করতে পারি। তাহলে দেখো আমরা এখানে কিভাবে অ্যাপ্রোচটা আগাতে পারি। অ্যাপ্রোচটা যদি আগাই আমরা, এক্ষেত্রে আমরা এটাকে উপরে নিতে পারি। দেখো আমরা এই এক্স প্লাস 4 হোল স্কোয়ারকে উপরে নিব, তাহলে এক্স প্লাস 4 হোল স্কোয়ারকে উপরে নিলাম, নিচে আসলো কি এক্স স্কোয়ার, থাকলো নিচেই ছিল, মানে এটাকে এখানে নিছি, এটাকে এখানে নিছি, বাট লেখার সময় আমরা এটাকে আগে লিখতেছি। তাহলে এখানে উপরে 100 আছেই, নিচে যাবে -80, তাহলে এটা কিন্তু একটা স্কোয়ার ছিল, তাহলে দুইটাকে মিলে কিন্তু হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই স্কোয়ার মিশায়া দুইটাকে হোল স্কোয়ার দিতে পারি, যেহেতু দুইটার উপরে স্কোয়ার ছিল, তাহলে উপরে একটা হোল স্কোয়ার দিলাম। এখন কি করব আমরা, এখন হচ্ছে যে আমরা এক্স প্লাস 4 বাই এক্স ইজ ইকুয়াল টু √100 বাই -80। তাহলে এইভাবে যদি আমরা এখানে করি, দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে এখন আমরা ক্যালকুলেটর দিয়ে করবো নাকি তুমি করবা বলো? আমরা কি এখানে সরাসরি ক্যালকুলেটর চেপে দিব? বলো বলো বলো, ক্যালকুলেটর দিয়ে করে দিব কিনা? আমি যদি ক্যালকুলেটরের জিনিসটা হিসাব করি, নাকি তোমাকে আমি হচ্ছে ভেঙে ভেঙে করে দিব, বলো বলো কি করব? দেখো এইখানে যে E1 ছিল, E2 ছিল, দুটো কিন্তু কি একটা তীব্রতা বোঝাচ্ছে। এই ক্ষেত্রে কি আমাদের আর কোনটা পজিটিভ না কোনটা নেগেটিভ এগুলো তো আর দরকার নাই, বলের মান ও ওকে একদিকে বল দিচ্ছে জিনিসটা। এই ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু এখানে মাইনাসটা নাও দিতে পারি, মাইনাস এখানে দেওয়ার প্রয়োজন নাই, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এই ক্ষেত্রে আমরা বের করতেছি, ইকুয়েশন সলভ করতেছি, এক্ষেত্রে মাইনাসটা দিতে হবে না। কেন দিতে হবে না? এই ক্ষেত্রে জাস্ট আমরা দুইটা তীব্রতার মান নিছি, এক্ষেত্রে নেগেটিভ আছে না পজিটিভ আছে এটা আমার এখানে মানে ফ্যাক্ট করতেছে না, এখানে তীব্রতাটা সমান, দুটো ভ্যালু আসবে, দুটো ভ্যালু সমান হবে। তো এই ক্ষেত্রে যদি দেখো, এই ক্ষেত্রে আমরা মাইনাস এটাকে রুট করলে একটা মান আসবে, আর এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ইকুয়েশন সলভ করে দিব, সলভ করা ঝামেলা লাগে আমার কাছে, তোমরাই তো সলভ করতে পারো ভালোভাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর টিপাই করি, 8 আছে আর হচ্ছে কি, আচ্ছা 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 এইভাবে করি যে এই এক্স কে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি, তাহলে এক্স বাই এক্স প্লাস 4 বাই এক্স ইজ ইকুয়াল টু √100 বাই 80। হ্যাঁ, তো এক্স এক্স
1 হয়ে গেল 1 প্লাস 4/x ইজ ইকুয়াল টু রুট ওভার 100/80। তাহলে যদি এই মানে 4/x থাকে, তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের 4/x থাকে, তাহলে এই ক্ষেত্রে রুট ওভার 100/80 মাইনাস হবে 1। আর এই ক্ষেত্রে যদি আমরা উল্টায় দেই জিনিসটাকে সম্পূর্ণটাকে, তাহলে কিন্তু হয়ে যাবে x ইজ ইকুয়াল টু সম্পূর্ণ উল্টে গেছে, তার মানে এটা নিচে চলে যাবে, আর 4টা নিচে ভাগ হিসেবে থাকবে, উপরে যে গুণ হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে 4 চলে আসবে, আর নিচে থাকবে 100/80 মাইনাস 1। বুঝতে পারছো এইটুকু? দেখো এই ক্ষেত্রে 4/x ছিল, আমরা এটাকে উল্টায় দিছি, নিচে 4 চলে গেছে, তার মানে এটা উল্টে গেছে, সম্পূর্ণ নিচে চলে আসছে, আর 4 নিচে ছিল, এই 4টা উপরে চলে গেছে। দেন আমরা ক্যালকুলেটরে করে দিই, এত আমার ঝামেলা ভালো লাগে না, বলো। তাহলে ক্যালকুলেটর যদি হিসাব করি, তাহলে 4 মেইন কথা যেন কি আলসামি লাগে, যে হুদাই এত সমীকরণ কেন লিখবো, ওদের তোমার কাজ আমি করে দিচ্ছি। তাও যদি না পড়ো, 80, আর মাইনাসটা রুট ওভারের বাইরে হবে, মাইনাস। এই যে দেখো, এই ভুলগুলা করো না কখনো। দেখো এই ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেটর তোমাকে আমি দেখাই, তুমি যদি এই ইটাকে জাস্ট এইখানে তুমি মাইনাস দিতা, এই জিনিসটা কিন্তু রুট ওভারের মাঝখানে চলে আসতো, অ্যান্সার কিন্তু মিলবে না। তোমার কোশ্চেনে তো রুট ওভার মাইনাস, মানে মাইনাসটা কিন্তু বাইরে আছে, বাইরে নিয়ে দেন মাইনাস দিবা, তার রুট ওভারের বাইরে চলে আসলো, দেন এখানে -1 ছিল, আর ক্যালকুলেট করলে এক্ষেত্রে মান চলে আসবে 16। এটার যদি ইসে নেই 33.88, আই হোপ এই মানটাই আসবে। 33.88 আসে কি? হ্যাঁ ঠিকই আছে। আর দেখো 33.888 অনেকগুলো আসে, তাহলে এই ক্ষেত্রে লেখা যাবে যে 33.89, 33.89 এক্স এর মান কি মিটার, তাই না? মিটার। তাহলে দেখো এখন আমরা এক্স এর মান পেয়ে গেছি, মানে এইটুকুর মান হবে 33.88, এক্স ইজ ইকুয়াল টু 33.88। ওকে, 88 বা 89 যাই হোক। তো এই যে আমরা পেয়ে গেলাম, এখন বলছে যে সরল রেখার কোন অবস্থানে চার্জ স্থাপন করলে। এখন তুমি বলতে পারো যে Q2 থেকে 33.89 মিটার ডানে স্থাপন করলে তীব্রতাটা সমান হবে, অথবা বলতে পারো যে Q1 থেকে এই 4 এর সাথে এটা যোগ করে দিবা, 33 এর সাথে 4 যোগ করলে হবে 37 দশমিক, মানে Q1 থেকে 37.89 দূরত্বে, মানে ডান দিকে যদি চার্জটা স্থাপন করি, তাহলে এক্ষেত্রে তীব্রতাটা সমান হবে। তো কথা একই কথা, তুমি যে কোনো ভাবে বলতে পারো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করছি তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বোঝানোর ট্রাই করছি। তো আজকের ক্লাসে আমরা এই জিনিসটা শিখলাম, এখানে আমরা দুইটা জিনিস শিখছি, সেটা হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে কিভাবে আমরা সলভ করতে পারি, আর আমরা প্রাবল্য ইউজ করে, মানে তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করতে পারি, এবং কি তড়িৎ বলরেখা সম্পর্কে ধারণা পাইছি। তো মোটামুটি চার্জের পরিবর্তন বা অনেক কিছু কিন্তু আমরা শিখে ফেলছি এখান থেকে। আর বেসিক ক্লাস তো আছেই, সেগুলোতে তুমি সব বেসিক শিখতে পারতেছো, বাট কোশ্চেন সলভিং এর এই ক্লাসটা করার পর এই রিলেটেড তোমার যাবতীয় বইয়ের ভিতরে যত কোশ্চেন আছে সবগুলো দাগায় দাগায় নিজে সলভ করবা, দেখবা যে সব পারতেছো, আমি তোমাকে সব বুঝাই দিছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি প্র্যাকটিস করো। সবার আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।